সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিবি অনস এন্ড এসএসসি পয়েন্টের অনলাইন ক্লাসে স্বাগতম। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কাজল, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ফজলুল হক মহিলা কলেজ। বিবি অনস এন্ড এসএসসি পয়েন্টের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের স্বাগতম। ক্লাস নেব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 2, অংশীদারি ব্যবসায়ের হিসাব। আপনাদের আজকে যে ক্লাসটি নিয়েছিলাম অনলাইনে, সেই ক্লাসের আজকে যে ইউটিউব লিঙ্ক দেওয়ার কথা ছিল, সেই ক্লাসটি নেব। সেই বিষয়গুলোরই, অর্থাৎ যে টপিকসগুলো পড়িয়েছি আপনাদের সাপ্লিমেন্ট থেকে, ঢাকা বোর্ড 2017, রাজশাহী বোর্ড 2017। আপনাদের যে অঙ্কটা পড়িয়েছি উপরের দিকে দেখেন, রুমা ও সোমা একটি অংশীদারি বা ফার্মের দুজন অংশীদার। 1 জানুয়ারি 2016 তারিখে তাদের মূলধন ছিল, একদম উপরে প্রশ্ন দেখুন, 1 জানুয়ারি 2016 তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 1,80,000 ও 1,60,000, অর্থাৎ রুমার 1,80,000, সোমার 1,60,000 টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপরে 5% হারে সুদ ধরতে হবে, অর্থাৎ মূলধন এবং উত্তোলনের উপর 5% হারে সুদ ধরতে হবে। রুমা প্রতি মাসে 1,500 টাকা বেতন পাবেন। সারা বছরে রুমা ও সোমা ব্যবসা থেকে যথাক্রমে 17,000 টাকা ও 16,000 টাকা উত্তোলন করেন। আমরা জানি সারা বছর ধরে করলে অর্ধ বছরের সুদ ধরতে হয়, নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকলে। আমরা উত্তোলনের সূত্র যেগুলো জানি, সেটা হচ্ছে মাসের শুরুতে উত্তোলন করলে হয় মাসিক উত্তোলন, অর্থাৎ উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র হয় মাসিক উত্তোলন গুণ সুদের হার গুণন 6.5। মাসের মাঝামাঝি উত্তোলন করলে উত্তোলনের সুদ সমান হবে কি আপনার মাসিক উত্তোলন গুণন হবে আপনার সুদের হার গুণন হবে 6। মাসের শেষে উত্তোলন করলে উত্তোলনের সুদের হার বের হবে সমান বের হবে মাসিক উত্তোলন গুণন 5% গুণন 5.5 যদি মাসের শেষে হয়। কিন্তু এটা সারা বছরে যখন বলা থাকবে তখন অর্ধ বছরের সুদ ধরতে হবে, নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ না থাকলে, সেটা আপনারা জানেন। 1 অক্টোবর 2016 তারিখে সোমা ব্যবসায়ের 12,000 টাকা ঋণ হিসেবে আনেন। সোমা যেহেতু ঋণ হিসেবে আপনার 1 অক্টোবরে এনেছে, তাহলে সে ঋণের সুদ পাবে। ঋণের সুদের উল্লেখ নাই, ঋণের সুদের হার উল্লেখ না থাকলে অংশীদারি কারবারের আইন মোতাবেক 6% সুদ ধরতে হয়। তারপরে দেখেন, আপনার উপরিউক্ত সমন্বয়গুলো হিসাবভুক্ত করার পূর্বে 2016 সালের 31শে ডিসেম্বর তারিখ শেষ হওয়া বছরে ব্যবসায়ের নিট লাভ দাঁড়ায় কত? 1,50,000 টাকা। আপনারা অবশ্যই সাপ্লিমেন্টটা নিয়ে বসবেন, ঠিক আছে? তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। ওখানে সলিউশন করা আছে, তো আপনি দেখে নেবেন। পেজ নাম্বার আপনাদের বইয়ের 481 পৃষ্ঠা, 481 পৃষ্ঠায় আছে এটা। ক নাম্বার হচ্ছে সোমার ঋণ হিসাব প্রস্তুত করো। তো ঋণ হিসাবে যাবে, ঋণ যাবে আর ঋণের সুদ যাবে। তো শুরুতে আমরা জানি ওই অঙ্কের মধ্যে যে তিনি 1 অক্টোবর কি করেছেন, 12,000 টাকা ঋণ হিসেবে এনেছেন, তাহলে ঋণ যদি আনে কারবারে জাবেদা করলে দাঁড়ায় নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তো দেখেন 1 অক্টোবর তারিখে খতিয়ানের মধ্যে দেখেন আপনার টি ছকে আছে, আপনি চাইলে চলমান যে ছকেও করতে পারেন। অক্টোবর 1 নগদান হিসাব 12,000 টাকা, কারণ ঋণের বিপরীত টাইটেল আসবে নগদান, কিন্তু ঋণ হিসাব ক্রেডিট হওয়ায় 12,000 টাকা, এই জন্য ক্রেডিট পাশে টাকা বসবে। আর ঋণের সুদ এখানে আসবে, অর্থাৎ 6% ধরে ওই যে অঙ্ক করা আছে, কলম দিয়ে করে রেখেছি খতিয়ানের উপরে। 12,000 টাকা উনি ঋণ এনেছিলেন, গুণন 6%। আমরা জানি সুদের হার, ঋণের সুদের হার উল্লেখ না থাকলে অংশীদারি আইন বা অংশীদারি বিধি মোতাবেক 6% সুদ ধরতে হবে। ভাগ হবে 12, গুণ হবে 3, কারণ অক্টোবরে 1 অক্টোবর এনেছে ঋণটা। এই যে দেখেন 1 অক্টোবর 2016 তারিখে, অঙ্কটা 16 সালের হিসাব, 1 বছরের হিসাব, কিন্তু 1 অক্টোবরে ঋণ আনা, ঋণের সুদ আসবে কত সালে, কত তারিখে? আপনার অক্টোবর থেকে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের সুদ আসবে। এই কারণে 12,000 গুণন 6% ভাগ 12 গুণন 3, 180 টাকা। এই জন্য সলিউশনে দেখেন আপনার ওখানে কলমে করা আছে, কলম দিয়ে করে রেখেছিলাম, বইতে আপনাদের বোঝানোর সময় করেছিলাম। ঋণের সুদ হিসাবে 180 টাকা, দুটা মিলে 1,12,180 টাকা আপনার ডেবিট পাশে নিয়ে আসবেন। ডেবিট পাশে নিয়ে আসার পরে
যেহেতু আপনার ব্যালেন্স মিলাতে হবে, ব্যালেন্স সিডি 12,180, আর 2017 সালে সেইটাই হবে কি 1 জানুয়ারি তারিখে ব্যালেন্স বিডি 12,180, সেই 12,180 17 সালে ব্যালেন্স বিডি হয়ে যাবে 12,180। এবার আমরা খ নাম্বার সৃজনশীলে বলতেছে লাভ লোকসান বন্টন প্রস্তুত করো। তাহলে লাভ লোকসান বন্টন প্রস্তুত করলে আমরা শুরুতে কি করি, যে লাভ লোকসান বন্টনের জন্য একটা গড় কাটি, ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব। রুমা এবং সোমা লাভ লোকসান আবন্টন হিসাব 2016 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা সেই নিট লাভ ধরে শুরুতে আমরা চলে যাই। দেখেন অঙ্কের শেষের দিকে লেখা আছে যে শেষ হওয়া বছরে ব্যবসায় নিট লাভ 31 ডিসেম্বর তারিখে শেষ হওয়া বছরে নিট লাভ দ্বারা 1.5 লক্ষ টাকা। তাহলে অঙ্কের মধ্যে দেখেন আমি যেটা জুম করেছি, বড় করেছি, হ্যাঁ, শুরুতেই আছে দেখেন লাভ লোকসান হিসাব লেখা আমরা লিখতাম কি নিট লাভ 1.5 লক্ষ টাকা ক্রেডিট পাশে বসাইছি, ক্লিয়ার। এবার আমরা চলে যাব ডেবিট পাশে। ডেবিট পাশে গিয়ে আমরা লিখি কি অংশীদারদের মূলধন হিসাব এবং মূলধনের সুদ। তাহলে অংশীদার মূলধন হিসাব মূলধনের সুদ, যেহেতু আমাদের অংশীদাররা কত টাকা করে আনছে 1,80,000 এবং 1,60,000 চুক্তি মোতাবেক অঙ্কের উপরে স্ক্রিনে দেখতে পান, উপরে দেখেন চুক্তি মোতাবেক মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ পাবে। তাহলে মূলধনের সুদ সে আনছে 1,80,000 টাকা, কে রুমা। তাহলে দেখেন কলম দিয়ে আমি বুঝিয়েছিলাম 1,80,000 গুণন 5% আসবে 9,000 টাকা। সোমা আসবে 1,60,000 টাকা, তিনি মূলধনের ছিলেন, মূলধনের সুদ আসবে 1,60,000 গুণন 5% আসবে 8,000 টাকা, দুইটা যোগ করলে আসবে 17,000 টাকা। তারপরে আমাদের এই অঙ্কের মধ্যে বেতন হিসাব ছিল। তাহলে আমরা জানি অংশীদার মূলধন হিসাব মূলধনের সুদের পরে আমরা আসে কি বেতন হিসাব আমাদের আসে, অর্থাৎ বেতন পাবে কে, একজন পাবে। দেখেন এই জায়গায় উল্লেখ আছে কে পাবে, রুমা প্রতি মাসে 1,500 টাকা করে বেতন পাবে মাসে। তাহলে এটা হবে কি রুমার মূলধন হিসাব। যদি 2 জন হইতো তাহলে মূলধন হিসাব ব্রেকেটে বেতন হিসাব হইতো বেতন, আর যেহেতু এখন একজন বেতন পাচ্ছে এই জন্য রুমার মূলধন হিসাব বেতন 1500 গুণন 12, অঙ্কে করাই আছে সলিউশন 18,000 টাকা তিনি বেতন পাবে সারা বছরে। এবার সোমার ঋণ হিসাব আসবে। আমরা ঋণের সুদ নির্ণয় করেছিলাম, এই যে অঙ্কের মধ্যে কলম দিয়ে করেছিলাম, দেখতে পাচ্ছেন উপরে অঙ্কের নিচেই করেছিলাম 12,000 গুণন 6% ভাগ 12 গুণন 3 মাসের 180 টাকা। এই সুদটাই নিয়ে আমরা ওখানে বসিয়ে দিব ঋণের সুদ হিসাব, সোমার ঋণ হিসাব। আমরা ডেবিট পাশে দেখেন সোমার ঋণ হিসাব, এখানে লিখবেন সোমার মূলধন হিসাব, ব্রেকেটে লিখবেন ঋণ হিসাব। ওরা একটু ভুল করেছে, টাইপিং মিস্টেক আছে, ঠিক করে নেবেন। সোমার মূলধন হিসাব ব্রেকেটে লিখবেন ঋণ হিসাব, ঋণের সুদ, তাহলে 180 টাকা বসিয়ে দিবেন। এবার আমরা চলে যাব আবার ক্রেডিট পাশে। তারা উত্তোলন করেছিল সারা বছর ধরে, রুমা এবং সোমা 17,000 টাকা এবং 16,000 টাকা উত্তোলন করেছিল। তাহলে 17,000 টাকার উপরে যেহেতু আমাদের বলেছে মূলধন এবং দ্বিতীয় লাইনে বলা আছে দেখেন অঙ্কের মধ্যে আপনার সাপ্লিমেন্টে চুক্তি মোতাবেক মূলধন উত্তোলনের উপর 5% হারে সুদ ধরতে হবে, এবং আপনার যেহেতু 5% সুদ ধরতে হবে ওখানে বলা আছে, তাহলে সুতরাং আমরা কি করব, রুমা এবং সোমার 17,000 গুণ 5% ভাগ 2 অর্ধ বছরে সুদ ধরবো, কারণ নির্দিষ্ট করে বলা ছিল না কত দিনের আপনার অঙ্ক এবং কবে উত্তোলন করেছে, নির্দিষ্ট কোনো ডেট ছিল না। এই কারণে রুমা 17,000 গুণ 5% ভাগ 2 অর্ধ বছরের সুদ 425 টাকা আসবে। সোমা 16,000 টাকা উত্তোলন করেছিল, গুণন 5% ভাগ 2 বের হবে কত, 400 টাকা। এখন এই যে আমরা উত্তোলনের সুদ নির্ণয় করলাম, সেই উত্তোলনের সুদ দুইটা যোগ করলে আসবে কত, 825 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে 1.5 লক্ষ আর 825 টাকা যোগ করলে 1,50,825 টাকা, এটা ডেবিট পাশে নিয়ে বসাবো। এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা জানি যে উপরে যে টাকাগুলো থাকবে 17,000, 18,000 ডেবিট পাশে রুমা ও সোমার যে মূলধনের সুদ আসছিল, তারপরে কি আসছিল, বেতন হিসাব আসছিল, ঋণের সুদ আসছিল, আসে 17 আর 18 যোগ করলে আসে কত, 35,180 টাকা। সেটা বিয়োগ দিবেন নিচে যে অঙ্কটা ক্রেডিট পার্শ্ব থেকে 1,50,825 বসাইছিলেন, বিয়োগ করলে বেরবে 1,15,645 টাকা। এখন যেটা আমি বলতে চাচ্ছি যে এই জায়গায় অংশীদারদের মূলধন কী অনুপাতে বন্টন হবে সেটা বলা নাই, মূলধন অনুপাতেও বলা নাই, কোনো অনুপাতও দেওয়া নাই। তাহলে তারা সমান হারে মুনাফা বন্টন করতে পারবে এবং তারা সমান হারে পাবে। তাহলে এই জায়গায় কি দাঁড়ালো, আপনার রুমা এবং সোমার যে 1,15,645 টাকা যদি ভাগ দেন 57,822.5 বের হবে, কিন্তু দশমিক ফিগার না দিয়ে একজনকে 1 টাকা বেশি দেওয়া হবে আর একজনকে 1 টাকা কম দেওয়া হবে আর কি।
এটা তাদের অনুমতি সাপেক্ষে হয়ে থাকে অংশীদারদের নর্মালি। তো আমরা অঙ্ক মিলানোর জন্য আমরা কি করব, 57,823 টাকা দিলাম কাকে, রুমাকে, সোমাকে দিলাম 57,822 টাকা। আপনি চাইলে সোমাকেও 23 টাকা দিতে পারেন, রুমাকে 22 টাকা দিতে পারেন, 822 টাকা দিতে পারেন। তাহলে এই ক্ষেত্রে আপনার যে মুনাফার অংশ আছে এটা দুইটা যোগ করলে কত হতে হবে, 1,15,645 টাকা হতে হবে। এই হলো আপনার লাভ লোকসান আবন্টন হিসাব। আমরা লাভ লোকসান আবন্টন হিসাব করলাম। এবার গ অংশে গিয়ে বলতেছে অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো অংশীদারদের মূলধন হিসাব এখানে কোনো নিয়ম নাই, স্থিতিশীল পদ্ধতি বা পরিবর্তনশীল পদ্ধতি কিছুই বলা নেই। তাহলে আমরা যে পরিবর্তনশীল পদ্ধতিতে সহজ অংশীদারদের মূলধন হিসাব করা, তাহলে আমরা চলে গেলাম অংশীদার মূলধন হিসাব করতে। এখন করতে গেলে আমরা জানি ডেবিট পাশে যা থাকে এগুলো ক্রেডিট পাশে যায় অংশীদারের মূলধন হিসাবের, অর্থাৎ লাভ লোকসান আবন্টনের ডেবিটে যা থাকে সেটা কোথায় যায়, অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে যায়, তাই না? এবং ক্রেডিট পাশে যা থাকে লাভ লোকসান আবন্টনের এগুলো চলে যায় কোথায়, ডেবিট পাশে চলে যায়, হ্যাঁ, অংশীদারদের মূলধন হিসাবে। এখন প্রশ্ন হলো আপনাদের কিন্তু শুরুতে প্রারম্ভিক মূলধন বসাতে ব্যালেন্স বিড়ি লিখে ক্রেডিট পাশে অংশীদার মূলধন হিসেবে ওই যে অঙ্কের শুরুতে 1,80,000 1,60,000 টাকা এটা চলে যাবে আপনার কোথায়, মূলধন হিসাবের ব্যালেন্স বিড়ি লিখে। দেখেন আমি ক্রেডিট পাশে চলে গেছি, অংশীদার মূলধন হিসাব তারিখ বিবরণ টাকা রুমা সোমা দেওয়া আছে। জানুয়ারি 1 ব্যালেন্স বিড়ি 1,80,000 1,60,000 তারা যে মূলধন এনেছিল। তারপর হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব লিখে আমরা ডেবিট পাশে যা আছে, একটা জিনিস বাদ পড়েছে, ঋণের সুদ হিসাবটা বাদ পড়েছে, এই জায়গায় আসবে। এখন আসেন মূলধনের সুদ যেটা আছে আমাদের অঙ্কের মধ্যে যেটা বের করেছিলাম, রুমা 9,000 সোমা কত 8,000, এটা যার যার নাম বরাবর নিয়ে আমরা বসিয়ে দিব 9,000 আর 8,000। দেখেন অঙ্কের মধ্যে মূলধনের সুদ 9,000 8,000 দেওয়া আছে। মুনাফার অংশ ছিল 57,823 টাকা আর 57,822 টাকা বসাইলাম, বেতন হিসাব 8,000 টাকা। আর ঋণের সুদটা এখানে বসিয়ে দিবেন কার টাকার বরাবর, সোমার টাকার বরাবর, কারণ সোমা ঋণ আনছিল, এই জিনিসটা বসানো নয়, প্রিন্টিং মিস্টেক আছে, আপনারা একটু বসিয়ে নিয়েন, 180 টাকা বসিয়ে দিন ঋণের সুদ কার, সোমার নাম বরাবর, ঠিক আছে? এই হলো আপনাদের ক্রেডিট পাশে অংশীদারদের মূলধন হিসাবের ক্রেডিট পাশে যা যা বসে এগুলো সব যোগ করলে 2,25,822 টাকা আসে সমান, রুমা আসে 2,64,823 টাকা। এই টাকাগুলো নিয়ে আমরা বসাবো কোথায়, ডেবিট পাশে, অংশীদার মূলধন হিসাবের ডেবিট পাশে বসাবো। তো যাই হোক ডেবিট পাশে বসাবো, তার আগে আমাদের যে উত্তোলন করেছিল রুমা আর সোমা 17,000 আর 16,000, আপনাদের প্রশ্নে দেখেন তারা উত্তোলন করেছিল সারা বছর ধরে, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট তারিখ উল্লেখ নেই, এই জন্য ডিসেম্বরের 31 তারিখ আসছে, হ্যাঁ, 17,000 আর 16,000। এবার লাভ লোকসান আবন্টন লিখে আমরা যে মূলধন হিসাব ছিল আমাদের, অর্থাৎ ক্রেডিট পাশে ছিল কি, উত্তোলনের সুদ ছিল, নিট লাভ ছাড়া বাকিটুকু যাবে, অর্থাৎ উত্তোলনের সুদের অংশটুকু যাবে। উত্তোলনের সুদ তাদের যে টাকা ছিল এক একজনের, আপনি লাভ লোকসান আবন্টনে দেখেন আগের পেজে, হ্যাঁ, 425 টাকা ছিল উত্তোলনের সুদ রুমার, আবার উত্তোলনের সুদ ছিল 400 টাকা সোমার। এগুলোই সব যোগ করে 17,000 আর হলো 425 রুমার যোগ করে বিয়োগ দিবেন 2,64,823 থেকে, বেরিয়ে আসবে ব্যালেন্স সিরি 2,47,398 টাকা। সোমারও বের হবে 16,000 টাকা, 400 টাকা যোগ করে 2,25,822 থেকে বিয়োগ করলে বের হবে 2,09,422 টাকা। এটা হলো আপনার অংশীদারি কারবারের ডেবিট পাশে। তো এবার আসেন যেটা করতে চাচ্ছিলাম সেটা হলো আপনার ডেবিট পাশে ব্যালেন্স সিরি যা বের হয়েছে সেটা পরের মাসে খতিয়ানের মতো করে, অর্থাৎ পরবর্তী বছরের জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স বিড়ি লিখে সেটা আমরা বসাবো 2,47,398 আর 2,09,422 টাকা। এই হলো আপনার অঙ্ক। আমি পরবর্তী পার্টে আমি যশোর বোর্ডটা বুঝাবো, আপাতত রাজশাহী বোর্ডের অঙ্কটা একটু করেন, দেন যদি না বুঝে থাকেন আমাকে আবার পরের দিন, অর্থাৎ ক্লাস আছে পরশু দিন অনলাইনে, সেই ক্লাসে আপনি জেনে নেবেন, কেমন? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।